একদিকে যেমন পজিটিভ নিউজ যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ প্রকাশ করেছে লাস্ট ফ্রাইডে অর্থাৎ আগের দিনই, যেখানে 7.8% রোবাস্ট গ্রোথ প্রকাশ করেছে। অন্যদিকে তোমরা জানো যে জিওপলিটিক্যাল যে টেনশন চলছে, অন্যদিকে নেগেটিভ নিউজ ইউএস ইরানের সঙ্গে যুদ্ধ, ইউএস এবং ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল নিয়ে তো অনেকদিন ধরেই অমীমাংসিত বিবাদ হয়ে রয়েছে যে কতটা ট্যারিফ বসবে, এবং আবার কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে কিন্তু যুদ্ধ, এয়ার স্ট্রাইক, তো সব মিলিয়ে মার্কেটে তো টান টান উত্তেজনা। তো আগামী দিনে মার্কেট কেমন যাবে, আমাদের মার্কেটে পারফেক্টলি কি করা উচিত তার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এবং এই নিউজের ইম্প্যাক্ট সহ তোমার ডেফিনেটলি একটু হলেও হেল্প আউট হবে। মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ স্টে অ্যাট দ্য এন্ড যাতে পুরো জিনিসটা বুঝতে পারো। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট পজিটিভ নিউজ দিয়ে শুরু করি। তো ইন্ডিয়া জিডিপি গ্রোথ রেট প্রকাশ করেছিলেন এই Q3 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26, যেখানে 7.8% কিন্তু গ্রোথ রেট প্রকাশ হয়েছে। এবং যে গভর্নিং বডি রিলিজ করেছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মসপি ইন শর্ট। তো মেন কথা হচ্ছে যে ইন দিস কোয়ার্টার 7.8% গ্রোথ রেট প্রকাশ করেছে, যেটা ইন কম্পারিজন টু প্রিভিয়াস ইয়ার যেটা ছিল 7.4%। ওকে, প্রজেকশন ছিল 7.6% এবং সেখানে 7.8%, তো এক্সপেকটেশন বিট করেছে। তো অবভিয়াসলি তার একটা পজিটিভ ইম্প্যাক্ট মানডেতে পড়ার আশঙ্কা, বাট কারণ এই দুদিনের মধ্যে অনেক নেগেটিভ গ্লোবাল টেনশন ওই নিউজগুলো আছে, তো আলটিমেটলি কি প্রভাব পড়বে তো দেখা যাক মানডে কি হয়। যদি আমরা এই জিডিপির গ্রোথটাকে ওয়ার্ল্ডের টপ নেশনের সাথে কম্পারিজন করি, তাহলে আমরা কিন্তু একটা তো ক্লিয়ার একটা পিকচার কিন্তু আমরা বুঝতে পারবো যে গ্লোবাল ডেভেলপ নেশনের রেসপেক্টে ইন্ডিয়ার স্থানটা কত, তাই তো। যদি আমরা ওয়ার্ল্ডের টপ নেশনের সাথে কম্পারিজন করি তাহলে দেখতে পাবো, দেখো যে এই তো এখানে র্যাঙ্ক অনুযায়ী দিয়েছে 1, 2, 3 করে টপ 10 নেশন, এবং এটা হচ্ছে নমিনাল জিডিপি কত ট্রিলিয়ন, অর্থাৎ ইকোনমিটা কত বড়, এবং পাশাপাশি তোমরা যে জিডিপি গ্রোথ রেট প্রজেকশন দেখেছে, অর্থাৎ এভারেজ যে গ্রোথ রেট হয় সেই রেসপেক্টে একটা প্রজেকশন গ্রোথ রেট। ওকে, তো ফার্স্ট আমাদের ইউএস, সেকেন্ড হচ্ছে চায়না এবং জার্মানি, ইন্ডিয়া 4 নম্বরে, এবং জাপান, ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স। যদি একটু উপর নিচে নামি তাহলে দেখতে পাবো ইটালি, রাশিয়া এবং কানাডার এই টপ 10 কান্ট্রি। ইউএস এর যদি নমিনাল জিডিপি দেখি যেটা 31 ট্রিলিয়ন, অর্থাৎ যদি আমি রাউন্ড ফিগারে ধরি 32 ট্রিলিয়ন ইকোনমি, এবং তার জিডিপি গ্রোথ মাত্র 2.1%। অন্যদিকে চায়না 20 ট্রিলিয়ন ইকোনমি, ওকে, এবং তার গ্রোথ রেট কত 4.2%। জার্মানি থার্ড পজিশনে আছে 5.33%, এবং তার মাত্র 0.9% তার জিডিপি গ্রোথ ইয়ার অন ইয়ার। এবং যদি ইন্ডিয়া দেখি তাই দেখতে পাচ্ছ, তো ইন্ডিয়ার যেখানে নমিনাল জিডিপি 4.5 ট্রিলিয়ন, কিন্তু আমাদের গ্রোথ রেট রেসপেক্টে দেখতে পাচ্ছ 6.4%। তো দেখতে পাচ্ছ যে এই টপ 10 নেশনের মধ্যে জিডিপি গ্রোথের রেসপেক্টে ইন্ডিয়া কিন্তু সর্বোচ্চ, অর্থাৎ ইন্ডিয়া বেশি হারে গ্রোথ হচ্ছে। এর থেকে একটা কোশ্চেন আছে, দেখো যে ইউনাইটেড নেশন, চায়না 20 ট্রিলিয়ন ইকোনমি, ইউএসএ 32 ট্রিলিয়ন ইকোনমি, যেটা আমাদের ইকোনমি থেকে বলা যায় যে ইউএস 8 টাইমস বেশি, এবং চায়না কিন্তু বলা যায় যে 5 টাইমস বিগার ইন টার্মস অফ জিডিপি কনসার্ন, বাট আমাদের গ্রোথের রিসপেক্টে কিন্তু আমরা কিন্তু টপ 10 এর মধ্যে ফার্স্ট আছি। কোশ্চেন আছে, তবে একটা কোশ্চেন আছে, তার পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে অতটা দেখছি না, তাই না? কারণ লাস্ট যদি আমরা নিফটি 50 রিটার্নও দেখি, তো লাস্ট 1 to 2 ইয়ার তো নিফটি তো ফ্ল্যাট রিটার্ন, ইভেন নেগেটিভ, তাই না? ইভেন দো জিডিপি গ্রোথ কিন্তু সব থেকে ফাস্টেস্ট। তারপর ওয়ান অফ দ্য রিজন যে আমাদের কিন্তু যে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা একটা ক্রেডিট রেটিং প্রকাশ করে, ওকে, এবং এই ক্রেডিট রেটিংটা প্রকাশ করে ডাটা কোয়ালিটি এবং ট্রান্সপারেন্সি অনুযায়ী, ওকে, এবং ABC এই সিস্টেমে তারা কিন্তু ক্যাটাগরাইজ করেছে, এবং অর্থাৎ প্রত্যেক কান্ট্রিকে কিন্তু ক্রেডিট রেটিং দেয়। সেই রেসপেক্টে ইউএস, জার্মানি তারা কিন্তু A ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং ব্রডলি ইন্ডিয়াকে কিন্তু B ক্যাটাগরির মধ্যে ফেলে, বাট জিডিপি রেসপেক্টে যদি দেখি ইন্ডিয়াকে C ক্যাটাগরির মধ্যে ফেলেছে, এবং সে সঙ্গে চায়নাও C ক্যাটাগরির মধ্যেই রয়েছে। এর পিছনে কাউন্টটা কি, এবং এই C ক্যাটাগরি হওয়ার জন্যই কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে আমরা বিলোতে থাকি। তো এই C ক্যাটাগরির পিছনে রিজনটা হচ্ছে যে ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ রেটটা কম্পারিজনের বেসিসে যে প্রকাশ করা হয় কতটা ইনক্রিমেন্ট হয়েছে, তার বেস ইয়ারটা যদি দেখি সেটা হচ্ছে কিন্তু এখনো 2011-12 নিয়ে কিন্তু প্রজেক্ট করা হতো, ওকে, যার ফলে কিন্তু কোথাও না কোথাও যে ডাটা ট্রান্সপারেন্সি বা যে আলটিমেটলি রিয়েল জিডিপির কতটা গ্রোথ স্বচ্ছ ধারণা পাওয়া যেত না। বাট থ্যাঙ্কফুলি যে ইন্ডিয়া কিন্তু অফিসিয়ালি লঞ্চ করেছে নিউ জিডিপি সিরিজ, অর্থাৎ যে বেস ইয়ারটা যেটা 2011-12কে রিপ্লেস করে 2022 এবং 23 করেছে, এবং যেটার কিন্তু একটা আগামী দিনে এর কিন্তু রিয়েল পিকচারটা আরো বেশি আমরা ট্রান্সপারেন্সির সহিত পাবো। এটা যেমন একটা পজিটিভ দিক, অন্যদিকে কিন্তু আমাদের ক্রেডিট রেটিংও ইমপ্রুভ হবে।
তো এর অবভিয়াসলি এর একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আগামী দিনে পড়বে। এবার নেগেটিভ নিউজের কথা আসি। তোমরা জানো যে ইউএস এবং ইরানের সঙ্গে যে নিউক্লিয়ার ডিসপিউট অনেক দিন ধরে চলছে, এবং যার ফলে কিন্তু মার্কেটে তো একটা প্রভাব পড়ছেই, কারণ আমরা ইউএসও বলো বা ইরানের সাথে বাণিজ্যিকভাবে কিন্তু ওয়েল কানেক্টেড, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট যথেষ্ট পরিমাণে করি। তো তার জন্য কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের কিন্তু মার্কেটে পড়ছে। ওকে, এবং সেকেন্ডলি যদি দেখো যে যখনই কিন্তু এরকম গ্লোবাল টেনশন রাইজ হয়, তখন কিন্তু আমাদের ক্রুড অয়েল অর্থাৎ ব্রেন্ট ক্রুড অয়েল, WTI ক্রুড অয়েল, আমার কিন্তু প্রাইস ইনক্রিমেন্ট হয়, যেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ইন্ডিয়াতে পড়ে। কারণ আমরা ইন্ডিয়া হেভিলি পরিমাণে কিন্তু আমরা ক্রুড অয়েল কিন্তু ইম্পোর্ট করি, এর ফলে কিন্তু বেশি পরিমাণ ফরেক্স রিজার্ভ কিন্তু আমাদের ক্ষুণ্ণ হয়, তাই না? এবং তার ফলে আমাদের পেট্রোল ডিজেলের দাম কিন্তু আরও বেড়ে যায়, এবং পেট্রোল ডিজেলের সঙ্গে কিন্তু কোরিলেটেড, এর ফলে কিন্তু ইনফ্লেশন বৃদ্ধি পায়, এবং এই ইনফ্লেশন ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলে আমাদের জিডিপি গ্রোথকে। তাই দেখতে পাচ্ছ যে ওভারঅল কিন্তু ওয়েল কানেক্টেড, অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকটার সঙ্গে কোরিলেটেড। তো এটা একটা কাসকেডিং ইম্প্যাক্ট কিন্তু ওভারঅল পড়ে এইভাবেই। এর জন্যই কিন্তু আমাদের শেয়ার মার্কেটে কিন্তু এরকম ফ্ল্যাকচুয়েট হয় এরকম গ্লোবাল টেনশন হলে। এবং আরেকটা নিউজ তোমরা তো জানোই যে ইন্ডিয়া এবং ইউএস এর যে ট্রেড ডিল, সেটা তো অনেক দিন ধরেই অমীমাংসিত হয়ে রয়েছে। তো যার কারণে কিন্তু কতটা ট্যারিফ পড়বে আলটিমেটলি, এবং কোন কোন জিনিসের উপর পড়বে, এখনো কিন্তু সেটা নিয়ে কিন্তু হচপচ ব্যাপারটা, তাই না? এবং তার মধ্যে আরেকটা নেগেটিভ নিউজ, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধ, যে পাকিস্তান কিন্তু এয়ার স্ট্রাইক করেছে আফগানিস্তানের ক্যাপিটাল কাবুলে, যদিও কিন্তু এর ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে পড়বে না, আগেও পড়েনি, কারণ অ্যাজ এ কান্ট্রি ইন্ডিয়া কিন্তু আফগানিস্তান বা পাকিস্তানের সাথে ট্রেড রিলেটেড বা বাণিজ্যিক ইম্পোর্ট বা এক্সপোর্টের সঙ্গে তেমনভাবে যুক্ত নেই, আর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটে আশা করি পড়বে না, এটা আগেও পড়েনি। ওকে, এবার কথা হচ্ছে যে মার্কেটে আমরা কি দেখছি বা কি করা উচিত, সেটা একটা কোশ্চেন বড়। দেখো মার্কেটে আমি যদি দেখি, একটু আমি ডাটাতে যাই, প্রথমে আমি নিফটি 50 কথাই বলি। ওকে, দেখো লাস্ট ডেতে দেখতে পাচ্ছ যে একটা হেভি সেল আপ হয়েছে আমাদের লাস্ট ফ্রাইডে, এবং যদি আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করো, ওভারভিউটা ক্লিয়ার হবে। দেখো যে 25,178 এ ট্রেড করছে, এবং 200 মুভিং অ্যাভারেজ, অর্থাৎ এই রেড কালারটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, এবং তার নিচে ক্লোজ হয়েছে, যেটা একটা অবভিয়াসলি নেগেটিভ নিউজ। 24,950, অর্থাৎ যেটা একটা গুড সাইকোলজিক্যাল লেভেল, গুড সাপোর্ট আছে। এবং নেক্সট সাপোর্ট যদি দেখো, এবং এরপরেও যদি এই সাপোর্ট ভেঙে দেয়, ডেফিনেটলি তোমরা দেখতে পাবে যেটা অলমোস্ট নেক্সট সাপোর্ট 24,650, যেটা আলটিমেট সাপোর্ট, কিন্তু মানে এটা হিউজ সাপোর্ট। ওকে, এবং যদি আমরা ব্যাংক নিফটি দেখি, যে ব্ল্যাক কালার হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ, আর হচ্ছে মিড টার্ম যে মুভিং অ্যাভারেজ, যেটা 50 মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে ব্লু কালার, এবং রেড কালার হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। তো দেখো ইন কম্পারিজন টু নিফটি, ব্যাংক নিফটি কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং, সবে মাত্র 20 মুভিং অ্যাভারেজকেই কিন্তু ব্রিচ করেছে। ওকে, তো এই তো গেল মার্কেট, বাট আমাদের যে অ্যাজ এ হোল কি করা উচিত? দেখো অবস্থায় তো মার্কেটে আমাদের একটাই কথা বলবো যে ডোন্ট প্যানিক। তো প্যানিকের কোনো কারণ নেই। তো এটা মার্কেটে চিরাচরিত একটা রুলস, যে শর্ট টার্ম যে মুভমেন্ট মার্কেটের কিন্তু অলওয়েজ গ্লোবাল নিউজ, ডোমেস্টিক নিউজ দ্বারা কিন্তু প্রভাবিত হয়। তো অ্যাজ এ ট্রেডার তো ডেফিনেটলি আমাদের এরকম মার্কেটে একটু কম ট্রেড করাই উচিত। ওকে, কারণ এসএল হিট হওয়ার সম্ভাবনা ভোলাটিলিটির কারণে হয়ে থাকে। বাট অ্যাজ এ ইনভেস্টার ডেফিনেটলি সেই সব স্টকে কিন্তু নজর রাখা উচিত যেখানে গুড কোয়ার্টারলি রেজাল্ট প্রকাশ করছে, এক। দ্বিতীয়ত সেই স্টকের ফাইন্যান্সিয়াল হেলথ স্ট্রং। ওকে, এবং থার্ডলি টেকনিক্যালি যে কোন স্টকে কিন্তু বাইং হচ্ছে, অর্থাৎ ভলিউমে বাইং হচ্ছে, অর্থাৎ বাইং ফোর্সটা কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে, সব স্টকের দিকে ডেফিনেটলি কিন্তু নজর রাখা উচিত। তো এটা কিভাবে করব? তো তোমরা যদি চাও ডেফিনেটলি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, যে কোন 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 স্টক কিন্তু কোয়ার্টারের রেজাল্ট প্রকাশ করছে, সেটা কিভাবে স্ক্যান করতে পারবো। তো সেটার জন্য কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও তো যদি তোমরা চাও ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো। সো কাম টু দ্য পয়েন্ট, সেই সব স্টকে কিন্তু লক্ষ্য রাখার কারণ একটাই, যে স্টক অলরেডি কিন্তু গুড কোয়ালিটি স্টক, সেটা কিন্তু মার্কেটের রিজনে শর্ট টার্ম প্যানিকের কারণে কিন্তু নিচে নামছে, অর্থাৎ মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টের কারণে। যখন বাউন্স ব্যাক হবে সেই স্টকে কিন্তু তাড়াতাড়ি হবে। ওকে, কারণ অলরেডি কিন্তু ওখানে কিন্তু একটা বিগ বায়ারের প্রেজেন্স আছে। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে ডেফিনেটলি। সো দ্যাটস ইট ফর টুডে। সো থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট যে তোমরা একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, আর কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয় লাইক করো, আর ডেফিনেটলি তোমাদের যে কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে ট্রেডিং বা ইনভেস্টিং রিলেটেড, প্লিজ কমেন্ট ডাউন। সো আমি সেপারেটলি ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, যেটুকুনি আমার সামান্য নলেজ আছে।